শুধু ভক্তবৃন্দ সকলের চরণে বিনম্র প্রণাম। তো আজকে আমি ব্যস্ত থাকার কারণে আজকে ক্লাস স্থগিত থাকবে। তো আজকের সময়টি আপনারা ব্যবহার করুন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার। তো হ্যান্ডবুকের পৃষ্ঠা 9 এবং 10 সেখানে টোটাল 20টি প্রশ্ন রয়েছে এবং সেই 20টি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আপনাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হবে। তো ভালো হয় যে প্রশ্নগুলির উত্তর হ্যান্ডবুক থেকে এবং আমাদের লেকচার নোটস থেকে খুঁজে আপনারা যদি একটা খাতায় সুন্দরভাবে তৈরি করে রাখেন তাহলে পরীক্ষার সময় সুবিধা হবে আপনাদের। তো পরীক্ষা প্রিপারেশন নিতেও সুবিধা হবে। তো আমি দুটো ছবি পাঠালাম উপরে, যেটাতে আমি লিখে দিয়েছি আপনাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে যে কোন কোন পৃষ্ঠাতে আপনারা পেয়ে যাবেন কোন কোন প্রশ্নের উত্তর। এবং এই ভয়েস মেসেজে আমি একটু সংক্ষিপ্তভাবে এই প্রশ্নগুলোর মানে কি, কেউ যদি প্রশ্নের মানে বুঝতে পারছেন না বা কি টাইপের কথা লিখতে হবে, সেখানে কি জানতে চাইছে সেটা আমি বর্ণনা করব। এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে, কোনো জায়গায় বুঝতে না পারেন, তাহলে জিজ্ঞেস করবেন ক্লাসের মধ্যে বা পার্সোনালি হোয়াটসঅ্যাপে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রধান দুই শ্রেণী গুরুর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, অর্থাৎ শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে কি কি মিল রয়েছে আর কি কি অমিল রয়েছে। তো কিছু কিছু কাজ যেরকম আমরা বলতে পারি দুইজনেই শিক্ষা প্রদান করেন, দুইজনেই কৃষ্ণ ভক্তিতে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এবং ডিফারেন্সে বলতে পারি যে দীক্ষাগুরু আমাদের নতুন নাম দেন, পরম্পরার সাথে যুক্ত করেন, কিন্তু শিক্ষাগুরু এগুলো করেন না। তো এইভাবে আমরা বলতে পারি দুজনেই আমাদের ভক্তিলতাকে পুষ্ট করেন। এবং হ্যান্ডবুক থেকে বা আমাদের লেকচার থেকে আরও কিছু যদি পয়েন্ট আপনাদের মনে পড়ে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, প্রকট গুরুদেব গ্রহণ করা প্রয়োজনীয়তা কি, মানে জীবন্ত গুরুদেবের কাছে কেন দীক্ষা নিতে হবে। তো প্রথমে লিখতে হবে শাস্ত্রের নিয়ম এটা, যে বর্তমান আচার্যদেরকে ডিঙিয়ে যাওয়া উচিত নয়। তো হ্যান্ডবুকে দেখবেন পৃষ্ঠা 17তে এই সম্বন্ধে আলোচনা করা আছে। এবং আরেকটি মেন কারণ হচ্ছে গুরুদেব আমাকে গ্রহণ করছেন কিনা। তিনি যদি অপ্রকট হয়ে যান তাহলে তো তার সম্মতি থাকলো না যে তিনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করলেন কিনা। তো সেটার জন্য এবং আমার যদি কোনো ভুল হয় তিনি আমাকে শুধরে দিতে পারবেন, এইগুলোর জন্যে প্রকট গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়া প্রয়োজন। ঋত্বিকবাদের খণ্ডন আমরা আলোচনা করেছি এবং হ্যান্ডবুকেও সুন্দর বিভিন্ন লজিক দেওয়া আছে এবং আমরা নোটস নিয়েছিলাম কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, একটা এক্সট্রা পয়েন্টও অ্যাড করেছিলাম, সেগুলো আপনারা দেখে নেবেন। তৃতীয় প্রশ্ন, ইস্কনে গুরু পাদাশ্রয় সম্বন্ধে ব্যাখ্যা করো, যেটা 31 নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং কিছুটা 34 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। সেখানে বর্ণনা করা হচ্ছে যে দীক্ষা এবং শিক্ষাগুরুর পদাশ্রয়ের কি কি নিয়ম রয়েছে। যেমন আগের নিয়মগুলো, প্রভুপাদ আশ্রয় নিয়মগুলো 6 মাস পালন করার পর কেউ প্রতিষ্ঠিত শিক্ষাগুরুদের মধ্যে থেকে একজন ইস্কন অনুমোদিত দীক্ষাগুরুকে নির্বাচন করবেন, নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে দীক্ষাগুরু নির্বাচন করবেন, ইত্যাদি ইত্যাদি 34 নম্বর পৃষ্ঠাতে এখানে সুন্দর করে বর্ণনা করা আছে। চতুর্থ প্রশ্ন, কিভাবে ছিল প্রভুপাদ ইস্কনের সর্বপ্রধান শিক্ষাগুরু এবং প্রতিষ্ঠাতা আচার্য হিসাবে কাজ করেছেন। পৃষ্ঠা 31 এবং পৃষ্ঠা 21 আর 22 এখানে বর্ণনা করা আছে। তো এটাই ওখানে থেকে যা যা পয়েন্ট সেগুলো লিখতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে শিল প্রভুপাদ সর্বপ্রধান শিক্ষাগুরু কেন, কারণ তিনি প্রতিষ্ঠা করেছেন এই সংস্থাকে এবং আমরা যা কিছু শিখছি সব কিছু শিল প্রভুপাদের গ্রন্থ থেকে, তার শিক্ষা থেকে। তো সেই জন্য তিনি হচ্ছেন সর্বপ্রধান শিক্ষাগুরু। পঞ্চম প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইস্কনের সর্বপ্রধান শিক্ষাগুরু রূপে শিল প্রভুপাদের অবস্থান গুরুত্বপূর্ণ কেন। পরিশিষ্ট 2 পৃষ্ঠা 66 এবং 67 সেখানে বর্ণনা করা আছে জিবিসির বক্তব্য এই বিষয়ে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিল প্রভুপাদের অবস্থান গুরুত্বপূর্ণ কেন, কারণ সেটা যদি না হয়, শিল প্রভুপাদের যদি পজিশনটা সম্বন্ধে অবগত না থাকেন তাহলে গুরু নিয়ে গ্রুপিজম দেখা যেতে পারে। প্রত্যেকে নিজের গুরুকে বড় প্রমাণ করার চেষ্টা করবে এবং একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই কারণে শিল প্রভুপাদের ছত্রছায়ায় সবাই যাতে থাকে, তাই শিল প্রভুপাদকে সব থেকে উপরের পজিশন রাখাটা ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, ইস্কনের বর্তমান বিধিবিধান উল্লেখ করে শিল প্রভুপাদ এবং ইস্কনের বর্তমান ভবিষ্যৎ গুরুবর্গের যথার্থ পূজা পদ্ধতি, কিভাবে ব্যাস পূজা করতে হবে, সেটা পৃষ্ঠা 43, 44, 45 বর্ণনা করা হয়েছে। যে শিষ্যরা তাদের গুরুদের ব্যাস পূজা করতে পারে আলাদাভাবে মন্দিরের কক্ষে। শিল প্রভুপাদেরই ব্যাস পূজা বা শিল প্রভুপাদের গুরু পূজা প্রত্যেক দিন হবে। শিল প্রভুপাদের ব্যাস পূজা সব থেকে বড় করে করতে হবে, বাকি গুরুদের ব্যাস পূজার থেকে বড় করে।
বছরে একদিন শিক্ষাগুরু বা দীক্ষাগুরুরা মন্দিরে টেম্পল হলে তাদের ব্যাস পূজা হতে পারে, কিন্তু প্রত্যেক দিন পূজা করা যাবে না, প্রত্যেক দিন শিল প্রভুপাদের গুরু পূজা হবে। 7 নম্বর প্রশ্ন, শিল প্রভুপাদের শিক্ষা এবং ইস্কনের বর্তমান আচার্যগণের কাঠামো অনুযায়ী একজন ইস্কন গুরুর যথার্থ মনোভাব ব্যাখ্যা করো। পৃষ্ঠা 26-এ রয়েছে। ইস্কনের গুরুর মনোভাব কি হতে হবে? সব থেকে মূল বিষয় হচ্ছে যে শিল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যদেরকে মেনে চলতে হবে, শিল প্রভুপাদের শিক্ষার সাথে সামঞ্জস্য থাকতে হবে এবং সে নিজেকে শিল প্রভুপাদের সেবক মনে করবেন। 8ম প্রশ্ন, ইস্কনের ভেতর থেকেই কেন শিক্ষা এবং দীক্ষাগুরু গ্রহণ করা উচিত, ইস্কনের বাইরে থেকে গ্রহণ করা কেন যাবে না? পৃষ্ঠা 26, পরিশিষ্ট 3 এবং 4 অর্থাৎ পৃষ্ঠা 68, 69 এগুলোতে বর্ণনা করা হয়েছে। মূল কারণ হচ্ছে যে যেহেতু আমরা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ে যুক্ত, আমাদের এই সম্প্রদায়ের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে এবং সম্প্রদায়ের বাইরে থেকে শ্রবণ করলে সেখানে কিছু বিপদ ঘটতে পারে। অর্থাৎ আমরা ইম্যাচিওর অবস্থায় বুঝতে পারবো না যে কোনটা সঠিক সিদ্ধান্ত আর কোনটা বেঠিক সিদ্ধান্ত, তো আমরা ভুল জিনিসটা শিখতে পারি বা মায়াবাদ শুনে নিতে পারি, তাতে আমাদের ভক্তি নষ্ট হতে পারে। এবং ইস্কনের মধ্যে সিস্টেমেটিক্যালি খুব সুন্দরভাবে শিক্ষাগুরু দীক্ষাগুরু শিল প্রভুপাদের ছত্রছায়া থেকে আমরা ভক্তি করতে পারবো, বাইরে সেই জিনিসটা অ্যাভেলেবেল থাকবে না। সেই জন্যে শিক্ষা এবং দীক্ষাগুরু উভয়ই ইস্কনের ভেতর থেকে গ্রহণ করা উচিত এবং বাইরে থেকে গ্রহণ করলে কিছু সমস্যা আছে। এছাড়া হ্যান্ডবুকে যা লেখা আছে সেখান থেকে আমি লিখতে পারি। অন্যান্য গৌড়ীয় পরম্পরা এবং সংস্থার গুরুদেবদের প্রতি একজন ইস্কন শিষ্যের যথার্থ মনোভাব কীরকম হওয়া উচিত? তো যেমন আমরা আলোচনা করেছিলাম ক্লাসে, পৃষ্ঠা 26-এ বর্ণনা আছে যে আমরা তাদেরকে সম্মান দিতে পারি, আসন দিতে পারি, প্রসাদ দিতে পারি, কিন্তু প্রবচন দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, প্রবচন দেওয়াটা অ্যালাউ করা যাবে না। প্রশ্ন 10, শিল প্রভুপাদের মন্তব্য উল্লেখপূর্বক শিষ্যের দীক্ষাকালীন প্রতিজ্ঞার গুরুত্ব ব্যাখ্যা করো। পৃষ্ঠা 40-এ বর্ণনা আছে। মূল বিষয় হচ্ছে শিষ্যকে এই যে প্রতিজ্ঞাগুলি দীক্ষাকালীন সেগুলো অবশ্যই পালন করতে হবে। এটা পালন না করলে গুরুর সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না, এবং গুরুর সাথে সম্পর্ক না থাকলে গুরু তাকে উদ্ধারও করতে পারবেন না। এবং এছাড়াও মহাপ্রভু পছন্দ করেন না যে আমি কথা দিয়ে কথা রাখছি না, আমি যদি এইগুলো ভাঙি তাহলে আগুনে জল ঢেলে দিচ্ছি, এই সমস্ত বর্ণনা করা আছে 40 নম্বর পাতায়। প্রশ্ন 11, শাস্ত্র প্রমাণ ইস্কন দীক্ষাগুরুর আপস্যিক যোগ্যতাসমূহ উল্লেখ করে গুরুদেবের যোগ্যতার একটি তালিকা তৈরি করুন। পৃষ্ঠা 68-তে অলরেডি খুব সুন্দর তালিকা তৈরি করা আছে। এছাড়া আমরা সদ্গুরুর যোগ্যতা ক্লাসে আলোচনা করেছিলাম যে তাকে সেন্স কন্ট্রোল হতে হবে, কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, পরম্পরার ধারায় থাকতে হবে, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে ইত্যাদি। এবং কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কোনো বিশেষ আশ্রম থেকে হতে হবে বা বিশেষভাবে তাকে সন্ন্যাসী হতে হবে এরকম বিষয় নেই। গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী সবাই গুরু হতে পারেন। প্রশ্ন 12, কারণ উল্লেখপূর্বক গুরু নির্বাচনের যথার্থ এবং অযথার্থ পন্থাসমূহ আলোচনা করুন। আপনার উত্তরে শাস্ত্র প্রমাণ এবং ইস্কনের বিধি উল্লেখ করতে হবে। তো পৃষ্ঠা 36-এ বর্ণনা করা হয়েছে যে অতিরিক্ত উৎসাহিত হয়ে তাড়াতাড়ি তড়িঘড়ি করে গুরু গ্রহণ করে নেওয়া উচিত নয়। কারুর দ্বারা প্ররোচিত হয়ে চাপে এসে বা আমার একজন বন্ধু তার যে গুরুদেব তাকে গ্রহণ করে নিলাম এরকম নয়, পরীক্ষা নিরীক্ষা করে চিন্তা ভাবনা করে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং শ্রীমদ্ ভাগবতম থেকে শিল প্রভুপাদের পারপাট এগুলো রয়েছে, হরিনাম চিন্তামণি সেখানে উল্লেখ করা হয়েছে, ভক্তিবিনোদ ঠাকুর উল্লেখ করেছে। তো এই সমস্ত যা কিছু রয়েছে শাস্ত্র প্রমাণ সেগুলোকে উল্লেখ করতে হবে। পেজ নাম্বার 36। 13 নম্বর প্রশ্ন, উদাহরণসহ গুরু সেবা এবং ইস্কন প্রচার কার্যক্রমে সেবার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। এই দুয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতির গুরুত্ব কতখানি বর্ণনা করুন। অর্থাৎ দুই কর্তৃপক্ষের সমন্বয় সাধন, পারমার্থিক এবং পরিচালক যারা কর্তৃপক্ষ রয়েছেন, এটা আমরা ডিটেলস আলোচনা করেছি ক্লাসে। পরিশিষ্ট 7 পৃষ্ঠা 75 থেকে 78 এখানে বর্ণনা করা হয়েছে যে শিক্ষাগুরু দীক্ষাগুরু এবং টেম্পলের ম্যানেজমেন্ট অথরিটি তাদের মধ্যে আমাদের সমন্বয় করে চলতে হবে। যদি কখনো তাদের যে ইনস্ট্রাকশন সেগুলো অপোজিট হয়, বিপরীত হয়, তাহলে তারা একে অপরের মধ্যে কথা বলে তখন শিষ্যকে জানাবেন এবং শিষ্য সেটা করবেন। তো এইভাবে সমন্বয় করে চলতে হবে। 14 নম্বর প্রশ্ন, গুরুদেবের বপু সেবা এবং বাণী সেবা বলতে কি বোঝায়, কোনটি অধিক গুরুত্বপূর্ণ এবং কেন? তো পৃষ্ঠা 50 থেকে 53 সেখানে বর্ণনা করা আছে। বপু সেবা মানে শারীরিক সেবা, ডাইরেক্ট
আর বাণী সেবা মানে ইনস্ট্রাকশনকে সেবা করা। বাণী সেবা অতি গুরুত্বপূর্ণ এবং তার কারণ বর্ণনা করা আছে। যে বাণী নিত্য বর্তমান, গুরুদেবের অপ্রকটের পরেও সেই বাণী বর্তমান থাকবে, এবং কারণ বাণী সেবার দ্বারা গুরুদেব অধিক প্রসন্ন হন। বপু সেবার দ্বারা গুরুদেবের নিজের তার শারীরিক কিছু কষ্ট লাঘব হতে পারে, কিন্তু বাণী সেবার মাধ্যমে যে গুরুদেবের উদ্দেশ্য, গুরুদেব যেটার জন্য দিনরাত পরিশ্রম করছেন সেইটা সফল হচ্ছে, তো সেই জন্য গুরুদেব সেটাতে বেশি আনন্দিত হন। 15 নম্বর প্রশ্ন, গুরুদেবের উপদেশ এবং নির্দেশ গ্রহণের ক্ষেত্রে যথার্থ এবং অযথার্থ বিষয়ে শাস্ত্র প্রমাণ সহ কমপক্ষে 4টি উদাহরণ উল্লেখ করুন। অর্থাৎ গুরুদেবের উপদেশ বা নির্দেশ গ্রহণ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ঠিক আর কোন কোন বিষয়গুলো ভুল। অর্থাৎ পৃষ্ঠা 52-তে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যে পারমার্থিক বিষয়ে একমাত্র গুরুদেবকে প্রশ্ন জিজ্ঞেস করা উচিত। তো এরকম 4টে উদাহরণ দিতে হবে যে যে বিষয়ে আমরা গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, আর 4টে উদাহরণ দিতে হবে যে যে বিষয়ে আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি না। যেরকম আমার কিছু একটা প্রপার্টি রিলেটেড সমস্যা চলছে, কোর্টে কেস চলছে, সেই জিনিসটা আমি গুরুদেবের কাছে জিজ্ঞেস করতে পারি না যে কি করব না করব। আমি শ্রীমদ্ ভাগবতমে কিছু একটা বুঝতে পারছি না, সেটা আমি জিজ্ঞেস করতে পারি গুরুদেবকে। ভক্তিতে আমার কি করে উন্নতি হবে সেই বিষয়ে জিজ্ঞেস করতে পারি। বিগ্রহ অর্চনের বিষয়ে জিজ্ঞেস করতে পারি। তো এরকম 4টে জিনিস যেগুলো জিজ্ঞেস করা যাবে গুরুদেবকে, আর 4টে যেগুলো জিজ্ঞেস করা যাবে না সেই বিষয়ে লিখতে হবে। জিজ্ঞেস করা যাবে না এরকম বিষয় হতে পারে জমি জায়গা, ঘর বাড়ি, গাড়ি, বিবাহ, ব্যবসা সংক্রান্ত প্রশ্ন ইত্যাদি। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে কাউন্সিলর বা যিনি বিশেষ শিক্ষাগুরু, যিনি কাউন্সিলর, তার সাথে আমি কিছু পার্সোনাল প্রবলেম শেয়ার করতে পারি, যেটার জন্য আমার ভক্তিতে বাধা সৃষ্টি হচ্ছে, সেটা আমি কাউন্সিলরের কাছে জিজ্ঞেস করতে পারি। জেনারেলি দীক্ষাগুরুর কাছে আমাকে স্ট্রিক্টলি পারমার্থিক বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করাটাই বেস্ট। 16 নম্বর প্রশ্ন, গুরুদেবের গুরু ভ্রাতা গুরু ভগ্নির প্রতি কিরকম আচরণ হওয়া উচিত। পৃষ্ঠা 51-তে বর্ণনা করা হবে। সেখানে বলা হচ্ছে যে গুরুদেবের গুরু ভ্রাতাগণকে বা গুরু ভগ্নীদেরকে তা গুরুদেবের মতোই সম্মান করা উচিত। কিভাবে অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভুকে সম্মান করতেন মহাপ্রভু, সেই উদাহরণ দেওয়া হয়েছে। এছাড়াও 50 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে একদম লাস্ট পয়েন্ট, গুরুদেবের সহধর্মিনী পুত্র আত্মীয় স্বজনকে গুরুদেবের মতোই সম্মান করা উচিত, কিন্তু তার পুত্রের অভিষেক, গাত্রমার্জন, পাদ প্রক্ষালন এবং উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত নয়। প্রশ্ন 17, ইস্কনের একজন শিষ্য হিসাবে নিজের গুরুদেবের কে জনসমক্ষে এবং বৈষ্ণব সমাজে তুলে ধরার যথার্থ মনোভাব এবং সদাচার কিরকম হওয়া উচিত। এখানে শাস্ত্র প্রমাণ এবং ইস্কনের বিধি উল্লেখ করতে হবে। একজন শিষ্যের জন্য এই বিষয়ে মনোভাবের বিকাশ গুরুত্বপূর্ণ কেন। তো এই বিষয়ে আমরা এখন আলোচনা করিনি, কিন্তু পৃষ্ঠা 59 সেখানে এটি বর্ণনা করা হয়েছে। মূল বিষয় হচ্ছে খুব বেশি নিজের গুরুকে অ্যাডভার্টাইজ করা চলবে না এবং লোকজনকে মানে প্ররোচিত করা চলবে না যে আমার গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার জন্য। নিজের গুরুদেবকে গোপন রাখার কথা বলা হয়েছে হরিভক্তি বিলাসে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি বলতে পারি, কিন্তু জিজ্ঞেস না করেই আমি একটা টি শার্ট পরে বেরোলাম যেখানে গুরু মহারাজের ছবি দেওয়া আছে যাতে সবাই দেখে বুঝতে পারে আমি কোন গুরু মহারাজের শিষ্য, এইভাবে বেশি অ্যাডভার্টাইজ করা ঠিক নয়। এই বিষয়ে শিষ্যদের যথার্থ মনোভাবের বিকাশ গুরুত্বপূর্ণ কেন, তার কারণ হচ্ছে না হলে আবার গুরু গ্রুপিজম হতে পারে। গুরুর উপর বেশ করে তারা এক একটা ছোট ছোট গ্রুপ হয়ে গেল, গুরু মহারাজদের উপর বেশ করে ইস্কনের যে ঐক্য সেটা নষ্ট হয়ে যাবে। আর ভক্তদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে গেলে মায়ার কবলে কিন্তু খুব সহজেই তারা পড়ে যাবে, সাধু সঙ্গটা ভেঙে যাবে। 18 নম্বর প্রশ্ন, বর্তমান এবং ভবিষ্যতে শিল প্রভুপাদকে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এবং সর্বপ্রধান শিক্ষাগুরু রূপে জনসমক্ষে তুলে ধরা গুরুত্বপূর্ণ কেন। শাস্ত্র প্রমাণ এবং ইস্কনের বিধি উল্লেখ করে আলোচনা। এটা আগেও আমরা এসেছি কোশ্চেনটা, পৃষ্ঠা 21, 22, 31, 66, 67 একই জিনিস। যে শিল প্রভুপাদের পজিশনটা সবাই যদি বোঝে তাহলে আবার সবাই ঐক্যবদ্ধ থাকবে। 19 নম্বর প্রশ্ন, দীক্ষা গুরুর প্রতি পক্ষপাত দুষ্ট ইস্কন শিষ্যের অযথার্থ মনোভাব, অর্থাৎ যে বায়াসড দীক্ষাগুরুর প্রতি এবং বাকিদেরকেও নিজের দীক্ষাগুরুর শিষ্য করার জন্য উদ্গ্রীব এই ধরনের ভক্ত, তার যে মনোভাব সেটা অযথার্থ এবং তার আচরণ সম্বন্ধে আলোচনা করতে বলছে। একজন ইস্কন শিষ্যের এই ব্যাপারে যথার্থ মনোভাবের বিকাশ গুরুত্বপূর্ণ কেন। তো 60 এবং 61 পাতায় উল্লেখ করা হয়েছে। একে অপরের সাথে কোঅপারেশন করে থাকবো, সহযোগিতা করে থাকবো, এটা চাইতেন শিল প্রভুপাদ। সেই সহযোগিতার বিষয়টা নষ্ট হয়, ঐক্য নষ্ট হবে। যখন ঐক্য নষ্ট হবে আমরা মায়াতে
পড়ে যাব, এবং শিল প্রভুপাদ যেভাবে চেয়েছেন আমরা থাকতে, সেটা থাকতে পারবো না। সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট যে দীক্ষাগুরুর প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে সবাইকে নিজের দীক্ষাগুরুর আন্ডারে নিয়ে আসার চেষ্টা করা উচিত নয়। 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, গুরুকেন্দ্রিক বৈষম্য এবং পক্ষপাতিত্ব থেকে মুক্ত ইস্কন বৈষ্ণবদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিকাশ এবং বজায় রাখার জন্য বাস্তবসম্মত কি কি পন্থা হতে পারে, কিছু প্র্যাকটিক্যাল স্টেপস কি কি নেওয়া যেতে পারে, ক্লাসে আমরা আরো বিশদ আলোচনা করব। কিন্তু মোটামুটি যেগুলো, সেটা হচ্ছে যে নিজের গুরু নিয়ে বেশি অ্যাডভার্টাইজ করা চলবে না, গোপন রাখতে হবে, যেন বাইরে আমরা সবাই বলতে পারি আমরা শিল প্রভুপাদের শিক্ষার অনুগামী। তো সবাই যদি শিল প্রভুপাদের নামটা পাবলিকলি বলে, তাহলে একটা ঐক্য থাকবে যে আমরা সবাই প্রভুপাদের শিষ্য, শিক্ষা শিষ্য। কিন্তু নিজের গুরুর নামটা বেশি বলা উচিত নয়, সেটা আমাদের মানে বিভেদ সৃষ্টি করতে পারে, ও তুমি অমুক গুরুদেবের আমি এই গুরুদেবের, সেটা করা উচিত নয়। এবং একে অপরকে যেন আমরা সম্মান প্রদান করি। আমাদের এটা মনে রাখতে হবে যে আমার যিনি দীক্ষাগুরু, তিনি অত্যন্ত দুঃখ পাবেন যদি আমি শুধুমাত্র নিজের গুরু ভ্রাতাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু অন্য গুরুর শিষ্যদের সাথে ভালো ব্যবহার করছি না। তো সবসময় অন্য গুরুর শিষ্যদেরকে আমাদের যথার্থ সম্মান দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, প্রথমেই কাউকে এটা জিজ্ঞেস করার দরকার নেই যে আপনি কোন গুরু মহারাজের শিষ্য, কেন, আমার জেনে লাভ কি আছে, তিনি ইস্কনের ডিভোটি বাস, তো আমি তার সাথে মিলেমিশে কাজ করব, সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো গুরুর কোন দীক্ষাগুরুর শিষ্য, সেই ব্যাপারটাতে বেশি মানে গুরুত্ব না দেওয়াই ভালো। সবাই ইস্কনের, সবাই ছিল প্রভুপাদের সংসারে রয়েছেন, এই ধারণাটা, এই ভাবটা থাকা ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যে কোনো নতুন ভক্তকে গুরু চয়েস করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমি যেন তাকে জোর না করি যে আমার দীক্ষাগুরুর থেকেই তোমাকে দীক্ষা নিতে হবে ইত্যাদি। তো এরকম কিছু কিছু প্র্যাকটিক্যাল স্টেপস আমরা নিতে পারি যাতে গুরুকেন্দ্রিক বৈষম্য সৃষ্টি না হয় এবং সকল বৈষ্ণবদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকে। ওকে, তো এখানে সংক্ষেপে আমি বলে দিলাম যে কোন প্রশ্নের কি অর্থ এবং কি কি লিখতে হবে, সেখানে হ্যান্ডবুকে কোথায় কোথায় রয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে। তো আজকে আপনাদের এটি হোমওয়ার্ক যে আপনারা এটার থেকে এই 20টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে খাতায় লিখে নিন, তাহলে আপনার আইডিসি কোর্স সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে, পরীক্ষার প্রিপারেশন নিতেও সুবিধা হবে। তো যেহেতু একটা ক্লাস হচ্ছে না সোমবার দিন, আমরা হয়তো মঙ্গল আর বুধবার এই দুদিন লেগে যাবে আমাদের সিলেবাস শেষ করতে। তো আমি দেখলাম অনেকেই প্রেফার করছেন যে বৃহস্পতিবার যেন পরীক্ষা হয়। আমার কোনো অসুবিধা নেই, বৃহস্পতিবার পরীক্ষা নিতে পারি। আর আপনারা যদি বলেন না একটা দিন গ্যাপ দরকার আছে, তাহলে শুক্রবার আমরা নিতে পারি, দুটো দিনই নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। আর একান্তই যদি কয়েকজন ভক্তের কোনো অসুবিধা থাকে যে আমি ওই টাইমে পরীক্ষা দিতে পারছি না, তো 1-2 জন এরকম ভক্ত যদি থাকেন, তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া যেতে পারে, মেন্টাররা তত্ত্বাবধানে তিনি পরীক্ষা দিতে পারবেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ ভক্তের যে টাইমে পরীক্ষা দেওয়া সম্ভব হবে, সেই টাইমে আমরা চেষ্টা করব পরীক্ষাটা নেওয়ার। তবে সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে কমন যে পরীক্ষার টাইম সেটাতেই দিতে হবে। উপযুক্ত যদি কারণ না থাকে, তাহলে কিন্তু অন্য সময় আলাদাভাবে পরীক্ষা দেওয়া যাবে না, তখন কিন্তু সেটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তো সেই কারণে চেষ্টা করতে হবে যে পরীক্ষার সময় আমরা যেন সবাই উপস্থিত থাকি। হরে কৃষ্ণ।